আমাদের পশ্চিমবঙ্গে একটি জায়গা আছে যার নাম হচ্ছে ক্যানিং, কিন্তু এই নামটা হলো কি করে? আর সেই জায়গাতে এই বাড়িটাকে দেখিয়ে সবাই বলে যে এটা নাকি ছিল লর্ড ক্যানিং এর বাংলো। কিন্তু লর্ড ক্যানিং তো ভারতবর্ষে ছিলেন বড়জোর 1850s থেকে 60s এর সময়টা। তখন তো এই এলাকায় জঙ্গল, ম্যালেরিয়ার মশা আর বাঘের উপদ্রব। তো লর্ড ক্যানিং তার কলকাতার অত আরামের বাড়ি ছেড়ে দিয়ে হঠাৎ করে এরম একটা জায়গায় বাংলো বানাতে যাবেন? আমার এই কথাটা কখনোই বিশ্বাস হতো না। তারপরে যখন এই নিয়ে আমি লেখাপড়া করতে শুরু করলাম, তখন বেরোলো একটি ভয়ঙ্কর গল্প। ইংরেজরা পশ্চিমবঙ্গের এই অঞ্চলে একটি বন্দর তৈরি করার চেষ্টা করেছিল, যার নাম বড়লাটের নামেই দেওয়া হয়েছিল পোর্ট ক্যানিং। সেই পোর্ট ক্যানিং এর ভয়ঙ্কর ইতিহাস আমি আপনাকে শোনাবো এবার। নমস্কার, আমার নাম দীপ অ্যান্ড ওয়েলকাম টু হাফ প্যান্ট হিস্ট্রি। পোর্ট ক্যানিং এর ইতিহাস জানতে গেলে ফিরে যেতে হবে 1853 সালে, সিপাহী বিদ্রোহের 4 বছর আগে। এই বছর প্রথম বেঙ্গল চেম্বার অফ কমার্স ইংরেজ সরকারকে বলে যে কলকাতার হুগলি নদীতে পলি পড়ে যাচ্ছে। নদীতে যত পলি পড়ে তত নদীর গভীরতা কমতে থাকে এবং তার ফলে নদীর নাব্যতা কমে যায়। বেঙ্গল চেম্বারের ভয় ছিল যে এইভাবে পলি পড়তে থাকলে কলকাতা পর্যন্ত বড় জাহাজ আর আসতেই পারবে না। এর 4 বছর পরেই শুরু হয় সিপাহী বিদ্রোহ সামলে উঠে তারপর ইংরেজ সরকার ঠিক করে যে একটা ব্যবস্থা এ ব্যাপারে করতে হবে। কলকাতা পর্যন্ত যদি বড় জাহাজ ঢুকতে না পারে তাহলে বেঙ্গলের অন্য কোথাও, অন্য কোনো নদীর উপর একটি বিকল্প বন্দর তৈরি করতে হবে। ইংরেজরা তখন সুন্দরবন অঞ্চলে ধীরে ধীরে ঢুকছে। জঙ্গল কেটে সেখানে চাষবাস বাণিজ্য শুরু হচ্ছে। সরকার সুন্দরবন অঞ্চলে একটি টিম পাঠায় এবং তারা জরিপ করে জানায় যে সুন্দরবনে যেখানে বিদ্যাধরী আর মাতলা নদী এসে মিলছে তার কাছে তৈরি করা যায় এই বিকল্প বন্দর। ভারতের বড়লাট তখন লর্ড ক্যানিং, তাঁরই নামে এই বন্দরের নাম হয় পোর্ট ক্যানিং। ফার্ডিন্যান্ড শিলার বলে একজনের নেতৃত্বে তৈরি হয় একটি কোম্পানি, দ্য পোর্ট ক্যানিং ল্যান্ড ইনভেস্টমেন্ট রেক্লেমেশন অ্যান্ড ডক কোম্পানি, যারা এই নতুন বন্দর তৈরি করবে। বিরাট পরিকল্পনা করে কোম্পানি। 8,650 একর জমি নিয়ে তৈরি করা হবে একটি বন্দর এবং তার পাশে একটি টাউন। বন্দরে থাকবে 20টি জেটি, এক একটি জেটিতে ধরবে 2টি করে জাহাজ। নদীর ধার দিয়ে তৈরি করা হবে একটা স্ট্র্যান্ড রোড, যেখান দিয়ে ট্রাম চলবে। এই ট্রামের মাধ্যমেই জাহাজ থেকে নামানো মাল নিয়ে যাওয়া হবে ওয়্যারহাউসে এবং সেখান থেকে পোর্ট ক্যানিং রেলওয়ে স্টেশনে। নতুন ট্রেন লাইন পাতা হবে এই স্টেশন পর্যন্ত এবং এই ট্রেনের মাধ্যমে জাহাজে করে আনা জিনিস কলকাতায় নিয়ে আসা হবে। তবে কাজ শুরু হতে না হতেই প্রথম বাধা, এত কিছু করার টাকা কোত্থেকে আসবে? পোর্ট ক্যানিং এর তরফ থেকে বারবার সরকারের কাছে টাকা ধার চাওয়া হয়, কিন্তু সরকার রাজি হয় না। সরকারের তরফ থেকে বলা হয় যে ডিবেঞ্চারের মাধ্যমে কোম্পানি জনসাধারণের কাছ থেকে টাকা জোগাড় করুক। এর থেকে আমার সন্দেহ হয় যে তৎকালীন ইংরেজ সরকারেরও বোধহয় সন্দেহ ছিল যে এই নতুন বন্দর আদৌ চলবে কিনা। তবে শেষমেশ টাকা তোলা হয়, নতুন বন্দর তৈরি হয় এবং 1861-62 নাগাদ পোর্ট ক্যানিং কাজ শুরু করে। তখনকার নথিপত্র বলছে যে 1867 সাল পর্যন্ত নতুন বন্দরে জাহাজের সংখ্যা ধীরে ধীরে বাড়ে। তবে তারপরে ঘটে যাকে ইংরেজিতে বলা হয় আ সিরিজ অফ আনফর্চুনেট ইভেন্টস। প্রথম সমস্যা, পোর্ট ক্যানিং এর রোজগারের একটা বড় অংশ আসতো সেই সমস্ত জাহাজ থেকে যারা ভারত থেকে ইনডেনচার্ড লেবারদের নিয়ে যেত ইংল্যান্ডের নানা কলোনিতে, বিশেষ করে ক্যারিবিয়ানে। কৃতদাস ব্যবসা আইন করে বন্ধ করে দেওয়ার পর ভারত থেকে তাদের নানা কলোনিতে কাজ করার জন্য চুক্তি সই করিয়ে হতদরিদ্র ভারতীয়দের নিয়ে যাওয়া শুরু করে ইংরেজরা। অনেক সময় হাড় ভাঙা খাটুনির বিনিময়ে এই সমস্ত ইনডেনচার্ড লেবাররা পেতেন খুব সামান্য টাকা এবং একবার চুক্তি সই করে ফেললে কাজ ছেড়ে দেশে ফিরে আসার আর কোনো উপায় থাকতো না। এদের অনেকের বংশধররা আজও রয়ে গেছেন ক্যারিবিয়ানে, যেমন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপ্টেন শিবনারায়ণ চন্দ্রপল। 1865 সালের অগস্ট মাসে ইগল স্পিড নামের ইনডেনচার্ড লেবারের ঠাসা একটি জাহাজ হ্যামিল্টন আইল্যান্ডে প্রথমে চড়ায় আটকে যায় এবং তারপর ডুবে যায়।
এরপর সরকার থেকে নির্দেশ দেওয়া হয় যে পোর্ট ক্যানিং থেকে লেবারদের জাহাজ ছাড়া যাবে না। তার উপর মাতলা নদী হচ্ছে যাকে বলে টাইডাল স্ট্রিম। সেখানে জোয়ারের সময় জাহাজ চালানো গেলেও ভাটার সময় জল এত নেমে যায় যে নদী পায়ে হেঁটে পেরোনো যায়। তার উপর সুন্দরবনের এই অঞ্চলে নদী ঘন ঘন বাঁক নেয়, যার ফলে বড় জাহাজ নিয়ে পোর্ট ক্যানিংয়ে ঢোকা ছিল প্রায় অসম্ভব। এরপর স্থানীয় লোকের সঙ্গে একপ্রস্ত ঝামেলা হয় পোর্ট ক্যানিং কোম্পানির। কোম্পানি যখন সুন্দরবনে জমি নিয়েছিল তার সঙ্গে নিয়েছিল সেই অঞ্চলে মাছ ধরার এবং গাছ কাটার একচেটিয়া অধিকার, যাকে বলে মোনোপলি। কিন্তু সুন্দরবনের আদিবাসী সাধারণ গ্রামের মানুষ যারা, তারা তো এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মাছ ধরছে, কাঠ কেটে আসছে। তারা মানবে কেন? তাদের সঙ্গে কোম্পানির লোকের সংঘাত শুরু হয়, তাই নিয়ে অভিযোগ যায় কলকাতায়। সরকার তখন সিদ্ধান্ত নেয় যে এইভাবে মাছ ধরার বা কাঠ কাটার দায়িত্ব শুধুমাত্র একটি সংস্থার হাতে দিয়ে দেওয়া জনস্বার্থ বিরোধী। কাজেই কোম্পানির এই অধিকার কেড়ে নেওয়া হয় এবং কোম্পানির আরেকটি রোজগারের পন্থা বন্ধ হয়ে যায়। তবে সব থেকে বড় সর্বনাশ এখনো বাকি ছিল। ঘূর্ণিঝড়কে ইংরেজিতে সাইক্লোন কেন বলা হয় জানেন? 1791 সালে স্কটল্যান্ডে জন্ম হয় উইলিয়াম রিডের। 1831 সালে তিনি সেনার জন্য কাজ করছিলেন ক্যারিবিয়ানে, যখন সেখানে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়। নিজের চোখে সেই ঝড়ের ফলে যা ক্ষয়ক্ষতি হয়েছিল তা দেখে রিড ঠিক করেন তিনি ঝড় কিভাবে হয়, কেন হয়, তাই নিয়ে লেখাপড়া করবেন। এই কাজ তিনি তার সারা জীবন ধরেই চালিয়ে যান। 1838 সালে তাঁর লেখা একটি বই দ্য ল অফ স্টর্মস কলকাতাবাসী ইংরেজ হেনরি পিডিংটনের হাতে পড়ে। পিডিংটন আরও লেখাপড়া শুরু করেন এবং তিনিই প্রথম খেয়াল করেন যে ঘূর্ণিঝড়ের একেবারে মাঝখানের যে অংশটা, যেটাকে বলা হয় দ্য আই অফ দ্য স্টর্ম, সেটা সবসময়ই শান্ত থাকে। আর ঘূর্ণিঝড় উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘোরে। গ্রিক ভাষায় সার্কেল বা বৃত্ত হল কাইক্লস। যেহেতু ঘূর্ণিঝড়ের হাওয়া গোলভাবে ঘোরে, পিডিংটন সেই কাইক্লস থেকে এই ঝড়ের নাম দেন সাইক্লোন। ঝোড়ো হাওয়ার ফলে যে কত ক্ষতি হয় তা আমরা সবাই দেখেছি। তবে পিডিংটন অন্য একটি বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ঘূর্ণিঝড় যখন সমুদ্র থেকে মাটিতে উঠে আসে তখন সে যে বিশাল ঢেউয়ের সৃষ্টি করে, উনি তার কথা সবাইকে বলেন। এই ধরনের ঢেউকে বলা হয় টাইডাল সার্জ। এই এক একটি ঢেউ ভাসিয়ে নিয়ে যেতে পারে আস্ত এক একটা গ্রামকে। 1789 সালে পিডিংটন নিজে দেখেছিলেন কিভাবে এরকম মাত্র 3টি ঢেউ স্রেফ উধাও করে দিয়েছিল 20,000 মানুষকে। পিডিংটন বিশ্বাস করতেন যে তার গবেষণার ভিত্তিতে উপকূলের ঠিক কোন কোন অংশে এমন টাইডাল সার্জ হওয়ার সম্ভাবনা তা তিনি আগে থেকেই বলতে পারবেন। তিনি যখন জানতে পারেন যে ইংরেজ সরকার মাতলা নদীর ওপর বন্দর তৈরি করার অনুমতি দিয়েছে, তখন তিনি প্রমাদ গোনেন। বড় লাটকে তিনি একটি লম্বা চিঠি লেখেন, যাতে তিনি স্পষ্ট করে বুঝিয়ে দেন টাইডাল সার্জ কি, তার ফলে কি হতে পারে, এবং তিনি এও বলেন যে যে সুন্দরবন কেটে বন্দর তৈরি হচ্ছে সেই সুন্দরবনই কিন্তু কলকাতাকে শতাব্দীর পর শতাব্দী এই টাইডাল সার্জ থেকে বাঁচিয়ে এসেছে। ঠিক কিভাবে এটা হয় সেটা এই ভিডিওটা দেখলেই একেবারে পরিষ্কার হয়ে যাবে। গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খেয়াল করুন ঢেউ উপকূল পর্যন্ত আর পৌঁছতেই পারছে না। পিডিংটন বলেন যে যদি এই নতুন বন্দর তৈরি করা হয়, everyone and everything must be prepared to see a day when in the midst of the horrors of a hurricane they will find a terrific mass of salt water rolling in or rising up upon them with such rapidity that the whole settlement will be inundated to a depth from 5 to 15 feet. কিন্তু সরকার পিডিংটনের সাবধানবাণী কানে তোলে না। পিডিংটন 1858 সালে মারা যান এবং তার মৃত্যুর ঠিক 9 বছর পরেই আসে সর্বনাশের সেই রাত, 1 নভেম্বর 1867। গভীর রাতে একটি সাইক্লোন দক্ষিণবঙ্গের উপকূলে আছড়ে পড়ে। ইংলিশম্যান খবরের কাগজ বলছে, A storm wave
nearly 6 feet high, carried away a portion of the riverbank jetties. The railway is much injured and the station destroyed. সরকারি রিপোর্ট বলছে, the station house, goods sheds, and the railway hotel were all blown down. The Port Canning Company's store hulk Hashemi carried away a great portion of the railway jetty, and the freshwater tanks were salted by the storm wave. 90 জন মানুষ এবং প্রায় 500 গরু এই টাইডাল সার্জের ফলে মারা যায়। যারা বেঁচে যান তাঁরা পড়েন প্রচণ্ড জলকষ্টে, কারণ পুকুর কুয়ো সব কিছুতে ঢুকে গেছে সমুদ্রের নোনা জল। এর পরেও বন্দরকে মেরামত করে কোনো মতে কাজ চালানোর চেষ্টা করা হয়, কিন্তু 1868 থেকে 1870-এর মধ্যে মাত্র 3টি জাহাজ আসে পোর্ট ক্যানিংয়ে। তার মধ্যেও 2টি জাহাজ সেখানে গিয়েছিল বিপদে পড়ে, অন্য কোনো উপায় না পেয়ে। ততদিনে ইংরেজ সরকারও বুঝেছে যে একটা গোটা নতুন বন্দর তৈরি করার থেকে গঙ্গা ড্রেজিং করানো অনেক কম ঝামেলার কাজ। 1870 সালে পোর্ট ক্যানিংয়ের ব্যবসা গুটিয়ে দেওয়া হয়। তৈরি করা হয় একটি নতুন কোম্পানি, দ্য পোর্ট ক্যানিং ল্যান্ড কোম্পানি লিমিটেড, যাদের কাজ ছিল তাদের মালিকানাধীন যে জমি রয়েছে তার থেকে যা সামান্য আয় হয় তারই তত্ত্বাবধান করা। এই পোর্ট ক্যানিং তৈরির ফলেই কিন্তু শুরু হয় সুন্দরবনের দিকে রেল লাইনের বিস্তার। সেদিনের শিয়ালদা ক্যানিং লাইন ছিল আজকের শিয়ালদা সাউথ সেকশনের প্রথম লাইন। পিডিংটন পরিবার তার মৃত্যুর পরেও ভারতেই থাকেন। তার ছেলের কবর আজও দেখা যায় চন্দননগরের ফ্রেঞ্চ সেমেট্রিতে। দ্য পোর্ট ক্যানিং ল্যান্ড ইনভেস্টমেন্ট রেক্লেমেশন অ্যান্ড ডক কোম্পানির দায়িত্বে ছিলেন জে ফার্ডিনান্ড শিলার। সাইক্লোনের 3 বছর আগে তার ছেলে হয়। তিনি ছেলের নাম রাখেন ফার্ডিনান্ড ক্যানিং স্কট শিলার। বড় হয়ে এই ছেলে হয়েছিল বিখ্যাত দার্শনিক। পোর্ট ক্যানিংয়ে যারা ইনভেস্ট করেছিলেন তাদের অনেকেরই পয়সা মারা যায়, কারণ পোর্ট ক্যানিং নিয়ে এত উত্তেজনা ছিল যে তার ফলে তৈরি হয়েছিল যাকে বলে একটি বাবল। অর্থনীতিতে বাবল কাকে বলে সেটা আমার থেকে অনেক বেশি ভালো বোঝাতে পারবে আমার ইনভেস্টমেন্ট ম্যানেজার সৌমিক। ইকোনমিক বাবল হলো এমন একটা সিচুয়েশন যেই সময় কোন একটা পার্টিকুলার অ্যাসেটে, ক্যান বি আ প্রপার্টি, এটা কোনো কমোডিটি হতে পারে অথবা কোনো স্টক হতে পারে, যেখানে তার অ্যাকচুয়াল ভ্যালুয়েশনের তুলনায় ভ্যালুয়েশন অনেকটাই হাই থাকে এবং এই হাই ভ্যালুয়েশনের জন্য একটা বড় এক্সপেকটেশন তৈরি হয় মার্কেটে। রিটেল ইনভেস্টর যারা আছে তারা এই ধরনের অ্যাসেটের মধ্যে বেশি বেশি করে ইনভেস্টমেন্ট করতে শুরু করে শর্ট টার্ম গেইন করার জন্য। তার ফলবশত কি হয়, যখন এই অ্যাসেটটার ভ্যালুয়েশনের তুলনায় অতিরিক্ত ফান্ডিং চলে আসে, তার আর রিটার্ন তৈরি করার জায়গা থাকে না, এবং যেহেতু এক্সেসিভ ভ্যালু চলে আসে, হঠাৎ করে এইটা তার অ্যাকচুয়াল ভ্যালুর জায়গায় আবার ফিরে আসতে শুরু করে, ক্র্যাশ করে এটার প্রাইস হঠাৎ করে। এই জিনিসটাকে বলা হয় ইকোনমিক বাবল। রিসেন্ট পাস্ট এবং লেট পাস্টেও আমরা এরকম কতগুলো এক্সাম্পল আমরা নিতে পারি। লাইক 2008-এ আমরা দেখেছি লেমন ব্রাদার্স এর সময় হাউজিং বাবল ক্রিয়েট হয়েছিল। অনেক ভ্যালুয়েশন মার্কেটের হাই হয়ে গিয়েছিল, সেখান থেকে অলমোস্ট 1/3 মার্কেট রিচ করে দিয়েছিল ক্র্যাশ করে। 2028-এর পরে আমরা আইটি বাবল দেখেছি, সেখানেও অ্যাবনর্মালি আইটি স্টকের দাম হাই হয়েছিল এবং তারপরে খুব শার্প ফান্ড ভ্যালু নিচে চলে এসেছিল। তো এইটা একটা হচ্ছে জিনিস ইম্পর্টেন্ট, যে ইনভেস্টমেন্টের আগে আমাকে যদি কোনো স্টক বা কোনো কমোডিটি প্রাইস হাইলি বাড়তে শুরু করে, আমার দেখে নেওয়া উচিত আদৌ তার ভ্যালুয়েশনটা এই জায়গায় থাকার কথা বা পৌঁছানোর কথা কিনা। সেটা ভেবে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, তাহলে আমরা ইকোনমিক বাবলের ট্রাভেলে কখনোই করবো না। আর যে বাড়িটাকে সবাই বলে লর্ড ক্যানিং এর বাংলো, সেটা আদৌ বড় লাটের বাংলো নয়, সেটাই ছিল পোর্ট ক্যানিং এর অফিস। 1962 সালে পোর্ট ক্যানিং ল্যান্ড কোম্পানি থেকে এই বাড়ি কিনে নেন বাড়ির কেয়ারটেকার জে.এম. ঘোষ। তাঁর পুত্রবধূ সবিতা এই বাড়ির শেষ বাসিন্দা ছিলেন। এত বড় বাড়ি রক্ষণাবেক্ষণের খরচের বহর সামলাতে না পেরে 2018 নাগাদ বাড়ি হেরিটেজ কমিশনের হাতে তুলে দেয় ঘোষ পরিবার। তবে তারপর থেকে বাড়ির চারপাশে একটা বেড়া দেওয়া ছাড়া আর বিশেষ কিছুই কাজ হয়নি। তো এই ছিল পোর্ট ক্যানিং এর ইতিহাস। আজকের ভিডিওতে আমি যা যা ইনফরমেশন আপনাকে দিয়েছি সেই সমস্ত কিছুর তথ্যসূত্র আজকের ভিডিওর ডেসক্রিপশনে আছে। আপনি চাইলে নিজে লেখাপড়া করতে পারেন, যদি চান তাহলে আমি যেটা বলেছি সেসব ক্রস চেক করেও দেখতে পারেন।
আর কলকাতার এবং পশ্চিমবঙ্গের ইতিহাসের সম্বন্ধে এরকম আরও যদি তথ্য চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি। আমি দীপ, সামনের সপ্তাহে এরকম আরও একটা গল্প নিয়ে আপনার জন্য ফিরে আসব। নমস্কার।